একটা বল, এই বল দিয়েই তো খেলা হয় বিশ্বকাপে, তাই না? রীতিমতো ফুটবলটাই তো আসলে একটা বলেরই খেলা। কিন্তু বিশ্বকাপে এখন যেমন রাগঢাক রেখে একটা বল উন্মোচন করা হয়, সব সময় কি গল্পটা এমন ছিল? সব বিশ্বকাপের গল্পই কি এমন ছিল? ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনাল, মুখোমুখি উরুগুয়ে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ শুরু হবে, সব প্রস্তুত, কিন্তু বিপত্তি ওই বল নিয়েই। আর্জেন্টিনার দাবি ওদের বল দিয়েই খেলতে হবে ম্যাচটা। উরুগুয়ে বলছে, না, তোমাদের বল না, আমাদেরও তো আছে বল। কি হবে, কোন বলে হবে খেলা? বিশ্বকাপ 1930-এর গল্প, প্রথম বিশ্বকাপের গল্প, বিশ্বকাপার আগে বিশ্বকাপের গল্প। বিশ্বকাপ এলে বিশ্বকাপে, বিশ্বকাপের 22তম আসর বসছে কাতারে। এর ভেতর তো পৃথিবীর চেহারাই পাল্টে গেছে। কেমন ছিল প্রথম বিশ্বকাপটা? 1900 সালে ফিফা প্রতিষ্ঠার পর থেকেই চলছিল একটা বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের তোড়জোড়। কিন্তু সে সময় ফুটবলের বৈশ্বিক টুর্নামেন্ট মানেই ছিল অলিম্পিক ফুটবল। এত আড়ম্বর ছিল না তাতে। খেলতেন অপেশাদার ফুটবলাররা। 1900 আর 1904 এই দুইবার অলিম্পিকে ফুটবল ছিল কেবলই ডেমনস্ট্রেশন ইভেন্ট। 1908 অলিম্পিক থেকেই শুরু পদক দেওয়া। তার আগ পর্যন্ত পদক দেওয়া হতো না অলিম্পিকের এই ইভেন্টটাতে। তখনও পর্যন্ত ফুটবলটা খেলতেন অপেশাদাররাই। 1912তেও স্টকহোম অলিম্পিকে শুধুমাত্রই ইউরোপিয়ান দেশগুলো অংশ নিয়েছিল অলিম্পিক ফুটবলে। ফিফাই এরপর স্বীকৃতি দিল, এই অলিম্পিক ফুটবলের নাম হবে ওয়ার্ল্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ ফর অ্যামেচার্স। কিন্তু 1916তে পৃথিবীতে নেমে এলো প্রথম বিশ্বযুদ্ধ। তাই এক আসর বিরতির পর 1920-এর বেলজিয়াম অলিম্পিকে ফুটবল ফিরল নতুন চেহারায়। সেবার ইউরোপের বাইরে শুধু যোগ দিয়েছিল মিশর। 1924 থেকে সাউথ আমেরিকার দেশগুলোও অংশ নিতে শুরু করলো। 24 আর 28 দুইবারই চ্যাম্পিয়ন উরুগুয়ে। ফিফা আগেই আঁচ করতে পেরেছিল একটা আলাদা বৈশ্বিক টুর্নামেন্ট দরকার ওদের। একরকম গণদাবি হয়ে গিয়েছিল সেটা। এরপর 1928-এর ফিফা কংগ্রেসে এলো সেই সিদ্ধান্ত, ফিফা মাঠে নামাচ্ছে বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপ হবে কোন দেশে? স্বাভাবিকভাবেই ইউরোপের দেশগুলো চেয়েছিল বিশ্বকাপ আয়োজন করতে। কিন্তু বিশ্বকাপের এক বছর আগে ফিফা জানালো বিশ্বকাপ হবে উরুগুয়েতে। একে তো উরুগুয়ে আগের দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন, তার ওপর উরুগুয়ে 1930 সালে উদযাপন করবে ওদের স্বাধীনতার 100 বছর পূর্তি। উরুগুয়ের সরকারও ফিফাকে আশ্বস্ত করেছে ধুমধাম করে আয়োজন করবে ওরা। ফিফাও তাই মত দিয়েছে উরুগুয়ের পক্ষেই। কিন্তু ইউরোপের কাছে এই সিদ্ধান্ত ঠেকল অপমানের মতো। ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং সুইডেন, এই 4টা দেশই চেয়েছিল বিশ্বকাপ আয়োজন করতে। এর সঙ্গে যোগ করুন অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং জার্মানির নাম। তারা কেউই আটলান্টিক পাড়ি দিয়ে তাদের দেশকে পাঠাবে না বিশ্বকাপ খেলতে। উরুগুয়ে বারবার চিঠি দিয়েছিল ইংলিশদের, কিন্তু ইংলিশ এফের কাছ থেকে কোনো জবাব মেলেনি একটা চিঠিরও। ফিফা প্রেসিডেন্ট জুল রিমে বিশ্বকাপের স্বপ্ন যিনি দেখেছিলেন, তার নিজের দেশ ফ্রান্সই তো বাদ সেধেছিল, খেলবে না ওরা বিশ্বকাপে। পরে বহু কষ্টে ফ্রান্স আর বেলজিয়ামকে রাজি করিয়েছিলেন জুল রিমে নিজেই। তাহলে বিশ্বকাপ খেলছে কয় দেশ? দক্ষিণ আমেরিকার 7, উত্তরের যুক্তরাষ্ট্র ও মেক্সিকো, ইউরোপের 4 আর আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে মিশরকে পাওয়া গেল বিশ্বকাপে। বিশ্বকাপে তো এখন দেশগুলো যায় আলাদা বিমানে চেপে। দেশগুলোর জন্য আলাদা করে একটা ব্র্যান্ডিং করা বিমান, সেটা তো বরাদ্দই থাকে। কিন্তু আমরা তো বলছি 1930-এর গল্প। সেই আমলে তখনও বিমান যাত্রা হাতের নাগালের বাইরেই। সেই সময় যদি সবাই মিলে একটা জাহাজে করে উরুগুয়ের পথে রওনা হয়, সেই গল্পটা নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু হবে। অনেকটা সেই ধরনের গল্পই ঘটেছিল 1930 বিশ্বকাপ যাত্রায়। এসএস কন্তেভার্দে, এই জাহাজে চেপেই একটা একটা করে দল রওনা হয়েছিল বিশ্বকাপে। জাহাজ ইতালিয়ান, তাই ইতালি থেকে যাত্রা শুরু। রোমানিয়া 2 দিন ধরে ট্রেন জার্নি করে এসে পৌঁছেছিল জেনোয়াতে। 21 জন যাত্রী নিয়ে সেই জাহাজ ফিরল ফ্রান্সের মার্শেইতে। উঠলেন ফ্রান্সের ফুটবলাররা, সঙ্গে আরও 3 জন ম্যাচ রেফারি। ওই একই বন্দর থেকে সবার পরে জাহাজে উঠলেন ধূসর স্যুট পরা সাদা চুলের এক ভদ্রলোক। হাতে তার একটা চামড়ার ব্রিফকেস, লোকের নাম জুল রিমে। স্যুটকেসের ভেতর ট্রফিটার নামও ঠিক তাই।
মার্সেই থেকে বার্সেলোনায় গেল জাহাজ, উঠল টিম বেলজিয়াম। ইউগোস্লাভিয়া বিশ্বকাপে অংশ নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত জানাতে তারা একটু দেরি করে ফেলল। ততদিনে কন্তেভারদের সব সিট বুক হয়ে গেছে। ইউগোস্লাভিয়াকে অগত্যা আলাদা একটা জাহাজ ভাড়া করেই যেতে হবে উরুগুয়েতে। তারা তো একা যাবে না, তাদের সঙ্গে যোগ হয়েছিল মিশর, আফ্রিকার একমাত্র প্রতিনিধি। কিন্তু ওই যাত্রার আগে এলো একটা ঝড়। আফ্রিকা থেকে কখনোই আর ইউরোপ পর্যন্ত পাড়ি দেওয়া হয়নি মিশরের। বিশ্বকাপের দলের সংখ্যা 14 থেকে নেমে এলো 13-তে। কি একটা বেঢপ সংখ্যা। কিন্তু ওদিক দিয়ে কন্তেভারদের যাত্রা শুরু হয়ে গেছে কয়েকটা দেশকে নিয়ে। বিশ্বকাপ যাত্রা, জলযাত্রা, 15 দিনের আনন্দযাত্রা। শুরু হলো জলযাত্রা, 15 দিনের যাত্রা। ওই জাহাজেই সব প্রস্তুতি, একে অন্যের সঙ্গে পরিচয়। ট্যাকটিক্স নিয়ে কোনো কথাই হচ্ছিল না, না ফুটবল কোচিং নিয়ে। ডেকের ওপর দৌড়ানো আর নিচে গিয়ে স্ট্রেচিং করা। সিঁড়ি বেয়ে ওঠা নামাও ছিল অনুশীলনের ভেতর। ওখানে একটা সুইমিং পুলও ছিল। শীত পড়ার আগ পর্যন্ত আমরা ওখানেই সাঁতার কাটতাম। বিনোদনের ব্যবস্থাও ছিল যথেষ্ট। পুরো ব্যাপারটা অনেকটা ছিল হলিডে ক্যাম্পের মতো। আমাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা। উরুগুয়ে যাওয়ার সময়ও এই যাত্রার মাহাত্ম্য আমরা বুঝতে পারিনি। অনেক দিন পর যখন ইতিহাসের সাক্ষী হয়েছে তখন বুঝেছি আসলে আমরা কিছু তরুণ যুবক জাহাজে আনন্দ করছিলাম। কন্তেভারদে করে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 15 দিন। ওই 15 দিন ছিল সুখের 15টা দিন। ওই জাহাজে থাকা কেউই তখনও জানতেন না এসব গল্পই একদিন হয়ে যাবে ইতিহাসের অংশ। প্রায় 100 বছর পরে এসেও সেই সব গৌরবগাথা ইতিহাসই খুঁজে ফিরব আমরা। কন্তেভারদে যাত্রাপথে থেমেছিল ওই একবারই রিও ডি জেনিরোতে। সেখান থেকে উঠেছিল টিম ব্রাজিল। বাকি সব দেশ যেহেতু আশেপাশেই, ওদের যাত্রাপথ ছিল নির্ভেজালি। 1930-এর বিশ্বকাপ যত না ছিল উরুগুয়ের, তার চেয়ে বেশি ছিল আসলে মন্টেভিডিওর। উরুগুয়ের রাজধানীর 3টা স্টেডিয়ামে হয়েছিল পুরো বিশ্বকাপ। ওই প্রথম, ওই শেষ। উরুগুয়ের রাজধানীর মতো আর কখনোই এক শহরে হয়নি কোনো বিশ্বকাপ। 13 দেশ, মোট 4 গ্রুপ। আর্জেন্টিনা, চিলি, ফ্রান্স, মেক্সিকো গ্রুপ এতে। বাকি 3 গ্রুপে 3টা করে দেশ। 13 জুলাই প্রথম বিশ্বকাপ, প্রথম দিন। 2 মাঠে একই সময়ে 2 ম্যাচ। ফ্রান্স মেক্সিকো একটাতে, অন্য ম্যাচ ইউএসএ ভার্সেস বেলজিয়াম। প্রথম ম্যাচে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। স্বাগতিক ইউরুগুয়ের ম্যাচগুলোতেও স্টেডিয়াম থই থই দর্শকে। কিন্তু বাকি ম্যাচগুলোতে তেমন একটা দর্শকই হচ্ছিল না। ব্যতিক্রম কেবল আর্জেন্টিনা। একে তো উরুগুয়ের পাশের দেশ, তাই আর্জেন্টিনার মানুষরা খুব সহজেই যাতায়াত করতে পারতেন। উরুগুয়েন সমর্থকেরা আর্জেন্টিনার খেলা দেখতে যেতেন স্টেডিয়ামে। তার পেছনে একটা কারণ ছিল, কারণ নানান রকম বিনোদন গোটা বিশ্বকাপ জুড়ে দিয়ে গেছে টিম আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ফ্রান্সের সঙ্গে। মারদাঙ্গা ম্যাচে 81 মিনিটে লুইস মন্তির ফ্রি কিক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ফ্রান্স ধুঁকতে ধুঁকতেও জবাবটা প্রায় দিয়েই দিয়েছিল। কিন্তু আক্রমণ নিয়ে ফ্রান্স যেই আর্জেন্টিনার রক্ষণে চলে গেল, রেফারি বাঁশি বাজিয়ে দিলেন ম্যাচ শেষের। পরে দেখা গেল ঘড়িতে হয়েছে 84 মিনিট। রেফারি পরে সবাইকে ডেকে এনে বাকি 6 মিনিটও খেলিয়েছিলেন বটে, কিন্তু ফল আর পাল্টায়নি। ম্যাচ শেষে দর্শকরা ঢুকে গেলেন মাঠের ভেতরে। ফ্রান্সের ফুটবলারদের কাঁধে করে কোলে করে নিয়ে তারা করলেন উদযাপন, আর আর্জেন্টিনার ফুটবলাররা মাঠ ছাড়লেন ইট পাটকেলের গুঁতো খেয়ে। বিজয়ীর এ কেমন দশা। পরের ম্যাচ মেক্সিকোর সঙ্গে। আর্জেন্টিনা পেল গুনে গুনে 5টা পেনাল্টি কিক। ওই ম্যাচেই বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করলেন গিলেরমো স্তাবিলে। অথচ তার বিশ্বকাপে খেলারই কথা ছিল না। আর্জেন্টিনার অধিনায়ক ম্যানুয়েল ফেরেরা ছিলেন দলের প্রথম পছন্দের স্ট্রাইকার। মেক্সিকো ম্যাচের আগে ছিল তার ল পরীক্ষা। সেই পরীক্ষা দিতেই চলে গিয়েছিলেন আর্জেন্টিনায়। কি আর করার, তার জায়গায় যিনি নামলেন তিনিও তো হ্যাট্রিকই করলেন। যাই হোক, আর্জেন্টিনাকে আটকানো গেল না। ওদিক দিয়ে উরুগুয়ে, ইউএসএ, ইউগোস্লাভিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে। 2 সেমির রেজাল্টই 6-1। ফাইনালে উরুগুয়ে আর উরুগুয়ের শত্রু আর্জেন্টিনা। উরুগুয়ের সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আর্জেন্টিনা ততদিনে হোটেলবন্দি হয়ে গেছে। এমনই অবস্থা, টিম হোটেলের সামনে পুলিশি পাহারায় থাকতে হয়েছিল আর্জেন্টিনাকে। ফাইনাল ঘিরে তাই ছিল বহু শঙ্কা।
30 জুলাই মন্টেভিডিও এস্তাদিও সেন্টেনারিও। ফাইনালের দিন সকাল 9টায় খুলে দেওয়া হয়েছিল স্টেডিয়ামের গেট। 1 লাখ মানুষ একসঙ্গে খেলা দেখতে পারেন সেন্টেনারিওতে, কিন্তু বিপদের কথা মাথায় রেখে 7,000 দর্শক কমিয়ে আনা হলো ফাইনালে। রিভার প্লেট পাড়ি দিয়ে উরুগুয়েতে ঢোকা কয়েক হাজার আর্জেন্টাইন সমর্থকেরাও ঢুকে গেলেন স্টেডিয়ামে। দুপুর 2টায় রেফারি যখন দুই দলকে নিয়ে প্রবেশ করলেন স্টেডিয়ামে, গ্যালারির উত্তেজনা ততক্ষণে স্ফুলিঙ্গ হয়ে দাবানল ছড়িয়ে দিয়ে গেছে গোটা মন্টেভিডিওতে। ম্যাচ শুরুর আগে সেই বিপত্তি, ওই যে কার বল দিয়ে হবে খেলা। রেফারি ঠিক করলেন 2 হাফে 2 পক্ষের বল দিয়েই হবে ম্যাচটা। প্রথমার্ধ আর্জেন্টিনার বল, দ্বিতীয়ার্ধ উরুগুয়ে। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল উরুগুয়ে, কিন্তু এরপরই আর্জেন্টিনার জবাব। প্রথমার্ধ 2-1 এগিয়েই শেষ করলো লা আলবিসেলেস্তেরা, কিন্তু দ্বিতীয়ার্ধে বলের সঙ্গে পাল্টে গেল খেলার চালও। 57, 68 আর 89 মিনিটে 3 গোল দিয়ে উরুগুয়েই ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেল। ফাইনালের শেষ বাঁশি বাজতেই মাঠের দখল চলে গেল দর্শকদের কাছে। রেফারিরা আগে থেকেই নিরাপত্তা চেয়ে রেখেছিলেন, তারা মাঠ ছাড়তে পারলেন ঠিকঠাক। ইউরুগুয়ানদের তেমন কোনো ভয় ছিল না, আর আর্জেন্টাইনরা যে যার মতো মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন দিক বিদিক। একজন তো সোজা চলেই গিয়েছিলেন সমুদ্র পাড়ে আর্জেন্টিনাগামী জাহাজ ধরতে, কিন্তু উরুগুয়ের বিশ্বকাপ জয় উদযাপনে ব্যস্ত জাহাজের মাল্লারাও। কয়েকদিন তাই জাহাজের ডেকেই লুকিয়ে পার করতে হয়েছিল আর্জেন্টাইন এক ফুটবলারকে। কোনো মতে পরে দেশে ফিরেছিল টিম আর্জেন্টিনা। ওই প্রথম বিশ্বকাপ যেখানে ছিল না কোনো বাছাই পর্ব, পুরোটাই ছিল আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। বিশ্ব ওইবারই প্রথম কেঁপেছিল বিশ্বকাপে। এই খেলায় যে জাদু আছে গোটা বিশ্ব সেবারই প্রথম জেনেছিল। বিশ্বকাপের আসল মজা আসলে শুরু হয়েছিল ওই বিশ্বকাপ শেষেই। মন্টেভিডিওর বিশ্বকাপকে সালাম, গড ব্লেস ইউ মন্টেভিডিও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.